বাবা, তুমি এখানে? সবাই পিছন ফিরে দেখলো পার্থিব দাঁড়ানো। শ্রুতি সহ সবাই ভীষণ অবাক হয়ে চেয়ে রইল পার্থিবের পানে। তুমি এখানে কি করছো? আসাদ সাহেব গম্ভীরভাবে প্রশ্ন করলো। পার্থিব কি বলবে ভেবে পেল না। সকালে অফিসে গেলেও কোনো মতে মন কাজে বসেনি, শুধু ভেবেছে শ্রুতি কেমন আছে, খেয়েছে কিনা, তার বাবা তার সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করছে কিনা, শ্রুতি কাঁদছে কিনা। সব দুশ্চিন্তা মিলে তার অবস্থা ছিল নাজেহাল। তাই সকালবেলা মস্তিষ্ককে জিতিয়ে দিলেও দুপুরবেলা অফিসে বসে মনকে জিতিয়ে দেয় পার্থিব। মনে মনে ঠিক করে যাওয়ার পথে শ্রুতিকে নিয়ে ফিরবে, লাগবে না শাস্তি দেওয়া। তাছাড়া শ্রুতি তো এতদিন ভালোই ছিল, সেই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়েছে। ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল শ্রুতির কাছে আসবে। অফিস শেষে বাবার অন্য গাড়িতে যাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ দিল পার্থিবকে। এইবার সে শ্রুতিকে নির্দ্বিধায় আনতে যেতে পারবে। বাবাকে 100 প্রশ্নের উত্তর দিতে হবে না। কিন্তু এখানে এসে বাবাকে দেখে নিজেই চমকে গেল পার্থিব। তেমন কিছু না বাবা, শ্রুতির কাছে এসেছিলাম। আসিফ সাহেব আর ঘাটল না, শ্রুতির দিকে ফিরে বলল, এই বাড়িতে এসেছো কেন, কাউকে না বলে? এতক্ষণ শ্রুতি, আমিন, শাহিনা নীরব দর্শক হয়ে থাকলো। এখন শ্রুতিকে নীরব দর্শকের আসন ছেড়ে দিতে হলো। তাকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়া প্রয়োজন, অথচ শ্রুতি কিছু বলল না। আসাদ সাহেব ফের প্রশ্ন করল, রাগ করে চলে এসেছো? শ্রুতি মাথা নিচু করে বলল, সরি। সরি কোন কারণে? শ্রুতি আবারও নীরব রইল। সরি কিসের জন্য? চলে আসার জন্য নাকি গত পরশুর বোকামির জন্য? দুটোর জন্যই। মিনমিন কণ্ঠে বলল শ্রুতি। কথা গলা দিয়ে বেরই হতে চাইছে না, কেমন আটকে আসছে। দুটো কাজের জন্য একটা সরি? শ্রুতি চোখ তুলে তাকালো। আসাদ সাহেবের মুখভঙ্গি গম্ভীর। মজা তো করছে না। শ্রুতি বলল, সরি সরি। আর একটা সরি তোমার বলা উচিত, কাউকে না বলে আসার জন্য। বিপদ হতে পারত। সরি। আসাদ সাহেব ঠোঁটে হালকা হাসি ফোটালো। মেয়েটা যেমন কঠিন তেমন নরম। একটু আগে বাহির থেকে সব কথাই সে শুনেছে। আমান শিকদার, শাহিনা বেগম, শ্রুতির সব কথাই তার কানে এসেছে। শ্রুতির কোনো প্রকার দোষ আসাদ সাহেব দিবে না। শ্রুতি তার জায়গায় ঠিক বলেই মনে হলো আসাদের। সে শ্রুতির মাথায় হাত দিয়ে গম্ভীর মুখে বলল, আমি তোমাকে বকা দিয়েছিলাম, রাগারাগি কিংবা ধমক দিয়েছিলাম? শ্রুতি তাকিয়ে নাবোধক উত্তর দিল, তাহলে? রাগারাগি ধমকাধমকি কিছুই করিনি, শুধুই বলেছিলাম এমন একটা আশা করিনি। এটাই কি বাবা হিসাবে ভুল হয়েছে? শ্রুতি আবারও নাবোধক মাথা নাড়ালো। আসাদ সাহেব বলল, তাহলে চলো, আশা কি উচিত হয়েছে বিনা কারণে? শ্রুতি আসাদ সাহেবের পাশে দাঁড়ানো পার্থিবের দিকে তাকালো। পার্থিব শ্রুতির দিকেই তাকিয়েছিল। শ্রুতি পার্থিবকে 420 ভোল্টের শক দিয়ে পার্থিবের দিকে আঙুল তাক করে উত্তর দিল, উনি আমাকে বকা দিয়েছে। শ্রুতির কথায় পার্থিব বুড়ো কুচকে ফেলল। শ্রুতি কারো ধার ধারলো না, পার্থিবের দিকে আঙুল তাক করে বলতেই থাকলো, উনি আমাকে সেদিন অনেক বকেছে, রাগারাগি করেছে, ধমকাধমকিও দিয়েছে। বলেছে আমি যাতে বাড়ি থেকে বেরিয়ে যাই, আর কোনোদিনও যাতে ওই বাড়িতে না যাই। আরও বলেছে ওই বাড়িতে দেখলে আমাকে মারবে, মেরে খুন করবে। শ্রুতির অনর্গল মিথ্যে বলায় পার্থিব মুখ হা করে ফেলল। কি বলা যায় তার ভাষা খুঁজে পেল না। একবার নিজের বাবা, একবার শ্রুতির দিকে তাকিয়ে ঠোঁটে কিছু বলতে চেষ্টা করলেও হলো না। অন্যদিকে আসাদ সাহেব যেন আকাশ থেকে পড়ল শ্রুতির কথা শুনে। তার ছেলে এসব করেছে তার বিশ্বাসযোগ্য নয়। আসাদ সাহেব মনে মনে হেসে ফেলল। শ্রুতি মেয়েটা একটু বেশিই বলে ফেলেছে। রাগারাগি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে আসাদ সাহেব বিশ্বাস করত, কিন্তু মারামারি পর্যন্ত চলে যাওয়ায় সে বুঝলো শ্রুতি মিথ্যা বলছে। আসাদ সাহেব পার্থিবের দিকে শক্ত কণ্ঠে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি। এই শিখিয়েছি এতদিন, নিজের বউকে মারতে চাও, ধমক দাও, এই তোমার ব্যক্তিত্ব? যাও ক্ষমা চাও। পার্থিব নিজের বাবার দিকে একবার তাকিয়ে শ্রুতির দিকে তাকালো। কি পরিমাণ বদমাশ মেয়ে, মিথ্যা বলে নিজের স্বামীকে বকা খাওয়াচ্ছে। পার্থিব রাগ করল না। যদি বিনা দোষে ক্ষমা চাইলে শ্রুতি তার সাথে যায় তবে তাই সই। পার্থিব শ্রুতিকে বলল, ক্ষমা করে দিন শ্রুতি, রাগ করে ঠিক করিনি। শ্রুতি মাথা নিচু করে নিল। একদম উচিত কাজ হয়েছে, আমাকে বাসায় চলে আসতে বলা, তাই না? অসভ্য লোক। এইবার বাড়ি যাওয়া যাক। নরম কণ্ঠে বলল পার্থিব। শ্রুতি কিছু বলল না, অভিমান রাগ নিয়ে মাথা নিচু করে রইল। এইবার আসাদ সাহেব বলল, যাবে না বাড়ি? আপনার সাথে যাব বাবা,
ওনার সাথে না, উনি আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। পার্থিব অস্বস্তিতে বার কয়েক চোখের পলক ফেলল। এই মেয়ে শুরু করেছেটা কি? মান সম্মান তো কিছু রাখবে না দেখছি। আচ্ছা তাহলে আসো। আসাদ সাহেব বলল। দাঁড়ান, হাত ধুয়ে আসি। শ্রুতি হাত ধুয়ে এসে বলল। চলুন বাবা। দুকদম এগিয়ে গিয়েও থেমে গেল শ্রুতি। পিছন ফিরে বলল, বাবা আমার ব্যাগ আনতে হবে, ওনাকে বলুন আম্মুর রুম থেকে ব্যাগ নিয়ে আসতে। শ্রুতির বাধ্য বাবা হয়ে আসাদ সাহেব পার্থিবকে তাই বলল। পার্থিব উঠে গেল উপরে। পার্থিব ব্যাগ নিয়ে ফিরতেই শুনতে পেল আসাদ সাহেবের কণ্ঠ। বেয়াই, আমাদের সম্পর্ক পরিবার ব্যবসায়ী দুইভাবেই, তবে আমি আর চাইছি না ব্যবসায়িক সম্পর্ক রাখতে। আজ থেকে আপনার সাথে আমার ব্যবসায়িক কোনো প্রকার লেনদেন নেই, যা আছে পারিবারিক। আশা করি বুঝতে পেরেছেন কি বলছি। আর শুনুন, সময় থাকতে নিজের ভিত্তি করতে হয়, যাতে মৃত্যুর সময় ভিত্তির উপর বাঁচা যায়। আমরা মানুষের বৃদ্ধ বয়সে ভালোবাসা যত্ন খুঁজি, অথচ তার জন্য যৌবন বয়সের সময় ব্যয় করতে হয় পরিবারের পেছনে। মৃত্যুর সময় আমি এটার হিসাব নিব না যে কোন ব্যাংকে কত টাকা আছে, কত জমি কিনেছি। মৃত্যুর সময় আমি খুঁজবে ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তাদের ভালোবাসাতে আমার মৃত্যু সুন্দর হবে, টাকা পয়সাতে নয়। তাছাড়া ধার্মিক নিয়মাবলিতে তো আছেই। টাকার পেছনে না ছুটে আমাদের উচিত সম্পর্কের পেছনে ছোটা। একটা সময় পরে গিয়ে আমার সম্পর্কে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠি, টাকার জন্য না। আসছি, ভালো থাকবেন। এমন কিছু আমাদের করা উচিত নয় যাতে করে দুঃখে দুঃখে মরতে হয়। শ্রুতি পার্থিব আসাদ সাহেব বেরিয়ে গেল একসাথে। আমিন, শাহিন আর রণমূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। আমিন সাহেবের মন চাইল আসাদ সাহেবকে থাপ্পড় মেরে তার জ্ঞানী কথা বের করে দিতে। শ্রুতি বেরিয়ে দেখলো দুটো গাড়ি। পার্থিব শ্রুতির ব্যাগ নিয়ে নিজের গাড়ির পেছনের অংশে তুলল। তা দেখে শ্রুতি আসাদ সাহেবের কাছে এসে বলল, বাবা আপনার গাড়িতে যাই। ব্যাগ রেখে ভুরু কুচকে তাকালো পার্থিব। এই মেয়েটা শুরু করেছে কি? পার্থিবকে অবাক করে দিয়ে আসাদ সাহেব তার আদরের পুত্রবধূকে নিয়ে গায়েব হয়ে গেল। পার্থিব আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। ভুরু কুচকে বসতে বসতে বলল, দোষ করেও জিতবে, রাগ দেখিয়েও জিতবে, ভাগ্য মনে বউ পেয়েছি। পরের সময়গুলো কাটলো উল্কার গতিতে। শ্রুতিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার 1 মাস পার হয়ে গেল ইতিমধ্যে। মাঝে ঘটে গেল বিশাল বড় বড় ঘটনা। শ্রুতি তার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ায় যারা খুশি কিংবা চিন্তামুক্ত হয়েছিল, তাদের মধ্যে বিভা অন্যতম। বোনের চিন্তায় ছিল পাগল প্রায়। ঠিক করে ফেলেছিল নিজে গিয়ে শ্রুতিকে নিয়ে আসবে, কিন্তু ভাগ্য সহায় হয়ে তাকে যেতে হয়নি। তার আগে পার্থিব এবং আসাদুজ্জামান নিয়ে গেল শ্রুতিকে। শান্তি পেল বিভা। এর 2-3 দিন পরে হামিম অসুস্থ হলো। বিভা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালো অপারেশন যত দ্রুত হওয়া যায় ততই ভালো। বাসায় এসে সব বলার পরপরই মাহাতির সিদ্ধান্ত নিয়ে ফেললো অপারেশন হবে 1 সপ্তাহ পরে। সে নিয়ে পরদিন মাহাতির সন্ধ্যার পর নিজেই গেল ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার জানালো সমস্যা হবে না, যত দ্রুত করা যায় তত ভালো। হামিমের অভিভাবক বলতে 2 বোন এবং 2 বোনের স্বামী। তাই মাহাতির ভাবলো পার্থিবকে জানানো দরকার। পার্থিব এতদিন খোঁজ খবর নিলেও তাকে এবং শ্রুতিকে অসুস্থতার ব্যাপারে জানানো হয়নি বিভার বারণে। তবে এখন জানা দরকার, অধিকার আছে। সব শুনে পার্থিব সম্মতি দিল। পরের সপ্তাহে হামিমের অপারেশন হয়ে গেল। বলা বাহুল্য টাকা দিল পার্থিব এবং মাহাতির। মাহাতির তার ব্যাংক থেকে জমানো টাকা তুলে ফেললো। পার্থিবের টাকা নিতে না চাইলে পার্থিবের অনুরোধে নিতে বাধ্য হলো। মাঝে অবশ্য টাকা দেওয়া নিয়ে বিভার সাথে হলো এক শান্ত যুদ্ধ। বিভা 1,70,000 টাকা এনে দিল মাহাতিরের কাছে। মাহাতির তা দেখে শান্ত মুখে বিভাকে বলল, তোমার টাকা বেশি হলে প্লেন বানিয়ে উড়িয়ে দিতে পারো, নৌকা বানিয়ে পানিতে ভাসাতে পারো, কিংবা জানালা দিয়ে ফেলে দিতে পারো। আমাকে দেওয়ার প্রয়োজন নেই। বলে উঠে চলে গেল। বিভার উত্তরের সুযোগ রাখল না। বিভা মুখ কুচকে দাঁড়িয়ে রইল নিজের স্বামীর এমন উত্তরে। অপারেশনের লাগলো প্রায় 6 লাখের মতো টাকা। হামিমের বেশ কিছু সমস্যা ছিল। হার্টে ছিদ্র, রক্তনালী অচল, বুকের বাল্ব নষ্ট, পায়ের সমস্যা। সব মিলিয়ে টাকা গেল 5 অথবা 6-এর মতো। সবচেয়ে স্বস্তি এবং শান্তির ব্যাপার হলো হামিমের অপারেশন সম্পূর্ণ হলো ভালোভাবে। এরপর আইসিইউতে রইল 1 সপ্তাহের মতো। ডাক্তারের কথা অনুযায়ী বাসায় ফিরে ভালোভাবে পায়ের ব্যায়াম করলে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। এছাড়া বুকের সমস্যার কারণে সকল প্রকার খেলাধুলা থেকে বিরত থাকতে হবে, নয়তো বুকের কৃত্রিম বাল্ব যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে। আইসিইউ থেকে হামিমকে বাড়ি ফিরিয়ে আনার পরই যেন কেটে গেল বিভীষিকাময় মুহূর্ত। সবার বুক থেকে নেমে গেল এক বিশাল বড় পাথর, বিশেষ করে বিভা শ্রুতি।
হামিম এখন বিভার বাড়িতে আছে, সম্পূর্ণ বেড রেস্টে। নড়চড় করা তার স্বভাব, তবুও সবার অনুরোধে চুপচাপ শুয়ে থাকতে হয়। হামিমের অপারেশনের পর প্রায় প্রতিদিনই শ্রুতি পার্থিব বিভার বাড়িতে এসেছে, দেখে গেছে। পার্থিব না পারলেও শ্রুতি একাই চলে আসতো। রাতে পার্থিব এসে হামিমকে দেখে শ্রুতিকে নিয়ে যেত। আজ তাই হলো। সারাদিন হামিমের সাথে কাটিয়ে শ্রুতিকে নিয়ে বেরিয়ে পড়ল পার্থিব। গাড়িতে আছে তারা। শ্রুতি বাহিরে তাকিয়ে দেখছে রাতের শহর। একবার চোখ ফিরিয়ে চাইল পার্থিবের দিকে। শান্ত মুখে বসে আছে পার্থিব, বাহিরের দিকে মুখ করে। আজ সে ড্রাইভ করছে না, ড্রাইভার আছে। অগত্যা দুজনে পেছনে বসে আছে। শ্রুতি চোখ ফিরিয়ে নিল। গত 1 মাস এত তাড়াহুড়োয় পার হলো যে নিজেদের সম্পর্কের দিকে তাকানোর সময় পাওয়া গেল না। তবে শ্রুতি পার্থিবকে অনেক সূক্ষ্মভাবে অবজার্ভ করছে। আর করে যা পেল তা হলো পার্থিব আগের মতো তার সাথে কথা বলে না। কেন বলে না? রাগ থেকে নাকি কষ্ট থেকে? শ্রুতি উত্তর খুঁজেও পেল না। এই 1 মাসে কথা বলার মতো বলেছিল শুধু হামিমের অপারেশনের দিনে। কত খারাপ লোক! খারাপ সময় স্ত্রীকে একা ছাড়ে না, অথচ অন্য সময় ঠিকই ভাব দেখায়। অসভ্য লোক। শ্রুতির ভীষণ অসহ্য এবং অস্থির লাগলো। পার্থিবের দিকে তাকিয়ে নিজে থেকেই ডাক দিল, শুনুন। পার্থিব চোখ ফিরিয়ে বলল, বলুন। আপনি কি আমার উপর রাগ? অনেক রাগ? একটুও রাগ নেই। কেন? পার্থিবের হেসেই উত্তর দিল। শ্রুতি নাক ফুলিয়ে উত্তর দিল, না কিছু না, এমনিতেই। বলে ঘুরে আবারও বাহিরে চোখ নিল। শ্রুতি ঠিক জানে পার্থিব তার উপর রাগ, অনেক রাগ। কত ধুরন্ধর লোক! রাগ করেও হাসে যাতে শ্রুতি ধরতে না পারে। শ্রুতি কি এতই বোকা? রাগের মাঝে শ্রুতির মন খারাপ হয়ে গেল। পার্থিব কেন রাগ করেছে? সে যখন পার্থিবের দিকে আগাতে চাইল তখনই পার্থিব মুখ ফিরিয়ে নিল। কেন? 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 আর ভালোবাসে না বুঝি? শ্রুতিকে অসুন্দর লাগে তাই? আর ভালোবাসবে না কখনো? মাহাতির অফিসে বসে পার করছে অলস সময়। আনাস আসছে না কিছুদিন যাবৎ। হয়তো ছুটি নিয়েছে বইয়ের প্রেগনেন্সি উপলক্ষে। বিগত দিনগুলো চলে গেল চোখের নিমিষে। তবে হালকা লাগছে। বাচ্চাটাকে ওইভাবে অসুস্থ হয়ে কতদিন আর পড়ে থাকতো। শেষমেশ অপারেশন হলো এই শান্তি। তবে এখন বিভার কথা ভাবতে গেলেই চোখে ভাসে কেবল বিভার করুণ অসহায় মুখ। ভাইয়ের অপারেশনে কি অসহায়ত্ব তার! মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। 2 দিন বিভা ঠিকমতো খেলো না। অবশ্য তাদের কারোরই সেভাবে খাওয়া দাওয়া হয়নি ভালোভাবে। দৌড়ঝাঁপে অবস্থা খারাপ। তবুও পার্থিব ছিল, দুজন মিলে সামনে নিয়েছিল পরিস্থিতি। মাহাতির এতদিনে খুব ভালোভাবেই বুঝে ফেলেছে সে বিভার প্রতি দুর্বল, মারাত্মক পরিমাণ দুর্বল। তবে এই দুর্বলতাকে সে ভালোবাসার নাম দিতে নারাজ। জেদ 2 প্রকার হয়, ভালো জেদ আর খারাপ জেদ। মাহাতিরের মধ্যে 2 জেদের মিশ্রণই দেখা যায়। তবে বর্তমানে তার খারাপ জেদ থেকে সে নিজেকে মানাতে চেষ্টা করলো। সে কাউকে ভালোবাসতে পারে না, সে বিভাকে ভালোবাসে না। এখন থেকে যথাসম্ভব সে বিভার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। এতে যদি সমস্যার সমাধান হয়, এতে যদি মাথার মধ্যে পোকার মতো ঝিঝি করতে থাকা বিভার চিন্তা দূর হয়। ভালোবাসলেও ঠিক ছিল যদি চিন্তা না হতো। এই চিন্তাটাকেই মেনে নেওয়া যাচ্ছে না। এত চিন্তা ভাবনা কেন হবে? হোয়াই? বাসায় ফিরে মাহাতির ভালোভাবে শরীর ধুয়ে নিল। হামিমের ঘরে যেতে হবে, শরীরে জীবাণু থাকা যাবে না। এতে করে তাজা ক্ষততে ইনফেকশন হওয়ার চান্স থাকে। মাহাতির ঘরে গেল হামিমের। তাদের মধ্যে বেশ ভালো ভাব হয়েছে। ঘরে ঢুকেই দেখতে পেল হামিম শুয়ে আছে। তাকে দেখে মুখ যতটুকু প্রসারিত করা যায় করে ফেলল। বুকে বালিশ চাপা দেওয়া, এটা ডাক্তারের নির্দেশ ছিল। মাহাতির পাশে বসে হামিমের চুলে হাত বুলিয়ে দিল। কেমন আছেন লিটল ব্রাদার? ভালো নেই। হ্যাঁ, সে কি? কেন? আমাকে ভালো খারাপ দেওয়া হয় না। আমার স্যুপ সবজি ভালো লাগে। হ্যাঁ, তুমি কি খেতে চাও আমাকে বলো, ভাইয়া নিয়ে আসবো। আমি মরতুস খাবো। মাহাতির তাকিয়ে রইল হামিমের দিকে। ছেলেটার কথা আটকে আটকে পড়ে সব সময় অনেক কষ্টে সে প্রতিটা বাক্য শেষ করে। প্রথমে অসুবিধা হলেও এখন সে বুঝতে পারে। তবে এখন বুঝতে পারল না মর্তুস কি জিনিস। মর্তুস? মর্তুস? তরমুজ? মাতির বিভ্রান্তিকর দৃষ্টি নিয়ে শুধালো, তুমি কি তরমুজের কথা বললে? না, আমি মরতুস খাবো। মাহাতির কিছুক্ষণ নিজের কপাল চুলকালো, এরপর হেসে বলল, আর কোনো সমস্যা আছে? আছে আরো একটা বড় সমস্যা। আমি আপুর ফোন খুঁজেছি, কিন্তু আপুর ফোন থেকে কয়েন খেতে পারি না। ওই বাচ্চাটা কে? খুঁজে পাই না কয়েন খাওয়ার জন্য।
মাহাতির হেসে ফেলল হামিমের কথায়। বুঝলো হামিম গেমস খেলতে চাইছে, আগে যেমন খেলতো। মাহাতির নিজের ফোন বের করে হামিমকে দিল, বলল, এই নাও, কয়েন খাও, তবে বেশিক্ষণ কিন্তু খেলা যাবে না, বেশি খেলে মাথা ব্যথা করবে। হামিম মাহাতিরের কথাকে গুরুত্ব দিল না, অগ্রাহ্য করলো, বোঝা গেল না। সে নিজের মতো খেলতেই থাকলো। রাতে শোনা গেল আরেক কথা, বিভাস রান্না করতে গিয়ে দা চালিয়ে দিয়েছে নিজের হাতের উপর, তাই বিভার হাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। কথাটা মাহাতির শুনলে বুড়োকুচকে তাকিয়ে রইল বিভার দিকে। মনে চাইল সামনে দাঁড়ানো বিভাকে এক হাঁচার মেরে গিলে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। তাই নিজের ইচ্ছাকে চাপা দিয়ে মাহাতির চুপচাপ বসে রইল। মনে পড়ল সে পণ করেছে বিভার থেকে দূরে থাকার, এটা নিজের উপর একটা পরীক্ষা করা হয়ে যাবে। অতএব মাহাতির না তো বিভাকে কিছু বলল না, বিভা সম্পর্কিত কোনো কথায় উত্তর দিল না। তবে দেখে শান্তি পেল যে বিভা খাচ্ছে, তার আম্মা বিভাকে খাইয়ে দিচ্ছে। মাহাতির চোখ বিভার হাতের দিকে যেতে ভেতরটা কেমন যেন করে উঠল। সারা ঘর কাগজ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মাহাতির, দেখতেও বিরক্ত লাগছে, আবার গুছিয়ে রাখতেও মন চাইল না। নিজের সাথে যুদ্ধ করে একটা একটা কাগজ ভীষণ অযত্নের সাথে তুলে নিল, টেবিলের উপর ধাপ করে রেখে দিয়ে তৈরি করে ফেললো কাগজের স্তূপ। এসে অন করলো নিজের ল্যাপটপ। এমন ফালতু কাজ সে করে কিভাবে, ভেবে বিরক্তিতে মুখ কুচকে গেল। আজ সে অফিসে স্যারের বকা খেয়েছে, ভয়ানক বকা। অফিসে থাকে সকাল 8টা থেকে বিকাল 6টা, 10 ঘন্টা। 10 ঘন্টায় কোনো ভুল হতে পারে না? 10 ঘন্টা বসে বসে টাইপিং করা সম্ভব? আবার বলে কি না, তুমি কিন্তু এখন অনেক অমনোযোগী থাকো। তার মনোযোগ সে কই রাখবে না রাখবে সেটা কি ওই লোক ঠিক করবে? সিসিটিভি দেখে কখনো বোঝা যায় কার মনোযোগ কোথায় থাকে? আশ্চর্য রকমের গাধা একটা লোক। মাহাতির, আপনার জন্য নাস্তা এনেছি। মাহাতির ঘুরে তাকালো, বিভাকে দেখে তার আরো রাগ হলো। রাগের থেকেও যে বিভার মুখটা দেখে তার অন্তর শান্তি পেল তা সে বুঝলো না, মানল না। তার খেয়ালে কেবল এলো মেয়েটার থেকে যত দূরে যেতে চাচ্ছে তত যেন কাছে চলে আসছে। মাহাতির নিজের কাছে মন দিল, ওদিকে তাকানো যাবে না। বিভা হাত ছাড়ল। সে এত সুন্দর করে শাড়ি পরেছে মানুষটা খেয়াল পর্যন্ত করলো না। বিভা এগিয়ে গিয়ে নাস্তা রাখলো টেবিলে, ঘুরে আয়নায় নিজেকে একবার দেখলো ভালো লাগছে কিনা। মাহাতির বিভাকে দেখা দূর, খাবারের দিকেও তাকালো না। বিভা অন্য দিক দিয়ে খাটে উঠে মাহাতিরের পাশে এলো, কাঁধে মাথা রেখে বসলো। মাহাতির ভীষণ অবাক হয়ে বিভাকে দেখলো। আশ্চর্যের সাথে সাথে নিজের জেদ থেকে বিভাকে দূরে সরানোর তীব্র ইচ্ছা হলো। বিভা মাহাতিরের বাহুতে 2 হাত রেখে ডাকলো, মাহাতির, দেখুন কেমন লাগছে আমাকে। মাহাতির বিভাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালালো। ভালো লাগছে। আপনি না তাকিয়ে কিভাবে বুঝলেন ভালো লাগছে? একটু দেখুন, বেশি না, একটু। ল্যাপটপ থেকে নজর সরল না মাহাতিরের, বলল, তোমার মুখ কি চেঞ্জ হয়ে গেছে? আমি তোমাকে গত 7 মাস ধরেই দেখছি বিভা। বিভা মাহাতিরের বাহুতে ধরে টানতে লাগলো, উদ্দেশ্য ল্যাপটপ থেকে হাত সরানো। মাহাতির নিজের হাতের চলন থামিয়ে দিল, বিভার দিকে চোখ তুলে চেয়ে বলল, রাগ তুলো না বিভা, সামনে থেকে যাও। কিসের রাগ? রাগ আপনার মাথায় উঠেই থাকে, তাই না? অনেক হয়েছে, আর না। আপনার রাগের ধার ধারি নাবি। চলুন আমরা বাইরে ঘুরতে যাই। বেশি বকছো বিভা, যাও। না, যাব না। দেখেন, আম্মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আমি নিজেও পরতে পারি, তবে সেই পরিয়ে দিল। ভালো লাগছে না? এমন ন্যাকামো তোমার সাথে যাচ্ছে না। ভালো হয়েছে। আচ্ছা চলুন, বাইরে যেতে হবে না, একটু গল্প করি দুজন। মাহাতির নীরব রইল। বিভা অভিমানে গাল ফুলালো, মাহাতির, আপনি আমাকে ভালো কবে বাসবেন? আপনার উচিত না আমাকে ভালোবাসা? বলুন। উচিত। আপনি আমার সাথে এমন কেন করছেন? এভাবে এড়িয়ে কেন যাচ্ছেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? ভীষণ কষ্ট, জেদ, অভিমান থেকে হালকা উচ্চ আওয়াজে বলল বিভা। মাহাতির বিভার দিকে তাকালো, সে কম কিসে, সেও দাঁত চিবিয়ে বলল, তোমাকে এড়িয়ে যাচ্ছি বুঝেও কেন বসে আছো? চলে যেতে পারছো না? আর কি শুনতে চাও তুমি? ভালোবাসি কিনা? ভালোবাসি 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 ভালোবাসি। হ্যাপি? এটাই শুনতে চাচ্ছিল তো 7 মাস ধরে। বলে দিলাম হ্যাপি, এবার যাও। কথা থামিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলল মাহাতির। মাহাতিরের এমন আচরণে বিভা ধপ করে নিভে গেল, বলার মতো কিছু পেল না। মাহাতিরের এমন কথা যেন বিভাকে নিভিয়ে দিল একেবারের মতো। বিভা মলিন হাসল। থ্যাংক ইউ মাহাতির, মিথ্যা হলেও বলার জন্য। মাহাতির তাকিয়ে রইল। বিভা বলল, আপনার তো অফিস থেকে এলেই ক্ষুধা লাগে, তাই বানিয়েছি, ক্ষুধা পেলে খেয়ে নেবেন। মাহাতির তাকিয়ে দেখলো মেরুন রঙের জামদানি পরিহিতা মেয়েটি
নিশ্চুপে তার ঘর ত্যাগ করলো। উফ, মাহাতির মাথা ধরে শুয়ে পড়ল। কি হচ্ছে এসব জীবনে? বিবাহ থেকে দূরে গিয়েও তো ভালো লাগে না, বিবাহ চলে গেল তাও ভালো লাগে না, নিজের কাছে নিজের হাঁটতেও ইচ্ছে হয় না। পৃথিবীর এমন এলোমেলো কেন? সম্পর্ক এত কঠিন কেন? সম্পর্কে ঠিক কিভাবে করে? মানুষের জীবন সুন্দর কিভাবে হয়? সব জায়গায় অশান্তি হলে শান্তি কোথায়? মাহাতির থম ধরে শুয়ে রইল কিছুক্ষণ। পার হলো কিছু মিনিট। কত মিনিট? 15 অথবা 20 মিনিট তো ভালোভাবেই হবে। মাহাতির উঠে বসলো। ভালো লাগছে না। উঠে চলে গেল বাহিরে। বাহিরে গিয়েই দেখতে পেল বিভা বসা। মাহাতির অবাক হয়ে দেখলো কিছুক্ষণ আগে শাড়ি পরে থাকা মিষ্টি মায়ামুখ বিভার বসে নেই। মুখ তো মায়াময় মিষ্টি আছে, তবে পরনে সালোয়ার কামিজ পরে থাকা বিভা বসে আছে। সাধারণ মুখে কিছু কাজ করছে। সামনে পা খেয়াল করে বিভা মুখ তুলে তাকালো। মাহাতির দাঁড়িয়ে, ওটা রুক্ষ চুলগুলো এলোমেলো। বিভা হাসার চেষ্টা করলো, মুখে হাসি ফুটিয়ে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কিছু বলবেন? লাগবে কিছু? মাহাতির হতবাক হয়ে চেয়ে রইল, কিছু বলতে পারল না। মাহাতির উত্তর দিল, না, লাগবে না কিছু। বিভা কাজে মন দিল। মাহাতির ধীরে ধীরে বলল, আমার হয়তো তোমাকে লাগবে বিভা, অথচ এই তোমাকে লাগাটা আমি মানতে পারছি না। স্বাভাবিক জীবন আসলে কি তার সংজ্ঞা মাহাতির জানে না, জানতেও চায় না। স্বাভাবিক জীবন দিয়ে তার কি কাজ? সে ব্যস্ত নিজের জীবন নিয়ে। এখন তার জীবন স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আল্লাহ জানে। মাহাতির নিজের জীবন নিয়ে ভাবতে লাগলো। নিজের জীবন বলতে সে বুঝে বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, এর বেশি কিছুই নয়। এর আগে তার দুনিয়া ছিল আম্মা আব্বা, তার ভাই বন্ধু আনাসকে নিয়ে। এখন তার দুনিয়াতে তার ভাই নেই, নেই আছে, আছে হয়তো কোথাও, তার কথা সে ভাবে না। যে ভালো আছে তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। তবে তার দুনিয়ায় মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন তার দুনিয়া বলতে সে বুঝে আম্মা আব্বা বিভা শ্রুতি পার্থিব হামিম আনাসকে। মাঝে পেরিয়ে গেছে 10 অথবা 12 দিন। বর্তমানে সে বসে আছে অফিসে, তার আরেক বাড়িতে। কাজ করতে একটুও ইচ্ছে শক্তি কোনোটাই নেই। বিরক্তিগুলো স্যালাইনের মতো করে প্রবাহিত হচ্ছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাহাতির আনাসের দিকে চাইল। আনাস অফিসে আসছে কিছুদিন হলো, 7 দিনের ছুটি নিয়েছিল। আবারও সামনে নিবে তার বইয়ের ডেলিভারির সময়। তবে এখন সে হাসতে হাসতে ফোনে কথা বলছে। মাহাতির চোখ ঘুরিয়ে নিল, নিশ্চয়ই ভাবির সাথে কথা বলছে। মাহাতির ফের ঘুরে চাইল আনাসের দিকে। সুখী দম্পতি। মাহাতির ভুরু কুচকে আবারও চোখ ফিরিয়ে নিল। এমন একটা মুহূর্ত কি তার আর বিভার মাঝে আসতে পারে না? মস্তিষ্ক থেকে উত্তর এলো, না, পারে না, কারণ তুই আসতে দিস না। মাহাতিরের মন মস্তিষ্কের বিরুদ্ধ নিল। মন উত্তর দিল, আমি কই আসতে দিই না, বিভা আসতে দেয় না। ও আমার সাথে ভালোভাবে কথা বলে না, তাই এমন মুহূর্ত আসে না। ও কথা বললে আমি কি না করি? মাহাতির হাঁপ ছাড়ল। তাকিয়ে থাকতে ভালো লাগছে না। গত দিনগুলোতে সে নিজের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করে ফেলেছে, আর তা হলো বিভাকে ছাড়া তার চলে না, একদমই চলে না। বিভা কাছে থাকলে তার ভালো লাগে, কথা বললে ভালো লাগে, ওদিকে তাকিয়ে হাসলে ভালো লাগে। এই যা, ওসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু নয়, নয়, আসলেই নয়। মাহাতির গতকালের কথা ভাবল। গতকাল সে আনাসকে নিজের অনুভূতি বলেছে, নিজের অস্বস্তি বলেছে। অফিস থেকে বেরেই মাহাতির অনুরোধ করেছে কোনো নিরিবিলি জায়গায় গিয়ে বসতে। আনাস মাহাতির নীরব কোনো জায়গায় বসতেই মাহাতির গম্ভীর মুখে বলে ওঠে, আমি ভীষণ সিরিয়াস আনাস, আশা করি তুই আমার কথার মজা নিবি না। এই নিয়ে এক কথা 4 বার বলে দিলি, কিন্তু সিরিয়াস কথাটা আর বললি না। কি হয়েছে বলবি প্লিজ? আমি মানসিক রোগী হয়ে গেছি আনাস, আমার কিছু ভালো লাগে না। মানে কি ভালো লাগে না তোর? তুই দেখি আমার বউয়ের মতো কথা বলছিস। কিছু ভালো না লাগা মেয়েদের স্বভাব, তোর মধ্যে এলো কিভাবে? মাহাতির গম্ভীর মুখে তাকিয়ে রইল। তার দৃষ্টির অর্থ সে বলেছিল সে সিরিয়াস। তাহলে আনাস মজা করছে কেন? আনাস হাসলো, বলল, বল বল, আমি শুনছি, কন্টিনিউ প্লিজ। মাহাতির উসখুস করে বলল, আমি মানসিক রোগী হয়ে গেছি। সারাটা দিন বিভার কথা মাথায় ঘরে, ওকে নিয়ে চিন্তা করি। এসব কি স্বাভাবিক বল? তুই আমাকে কোনো ডাক্তারের নাম্বার দিতে পারবি? আনাস নিজের মুখ স্বাভাবিক করে বলল, আর কি আর সমস্যা বললাম তো, আমার রোগের নাম বিভা। সারাদিন বিভা সম্পর্কিত কথা ঘুরে মাথায়। বিভা কিছু করে না দিলে সেই জিনিস করি না। বিভা আমাকে শার্ট আজকে আয়রন করে দেয়নি, বলেছিল আমাকে করে নিতে, করিনি আমি।
আমি কেমন যেন হয়ে গেছি আনাস। আমি দিনে দিনে বিবাহকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এমনটা কি উচিত হচ্ছে বল? মাথা আমার, অথচ ঘুরে বিবাহর কথা। কি হচ্ছে এসব? আনাস সুন্দর হেসে তাকিয়ে রইল মাহাতিরের দিকে। মাহাতিরকে তার কাছে ভীষণ অসহায় আর বাচ্চা মনে হলো। রাস্তা খুঁজে না পাওয়া বাচ্চা যেভাবে অস্থির হয়ে কাঁদে, আনাসের মনে হলো তার সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে যে নিজের জীবনের রাস্তা খুঁজে পাচ্ছে না। একা একা থাকা মাহাতির সম্পর্কে জড়িয়ে কেমন এলোমেলো হয়ে গেছে। যে মাহাতির নিজের বউকে কষ্ট দিত, এখন সে সেই বউয়ের জন্যই কষ্ট পাচ্ছে। আনাস মাহাতিরের কাঁধে হাত রেখে বলল, তুই মানসিক রোগী না, প্রেমের রোগী হয়ে গেছিস। তোর রোগের ঔষধ ডাক্তার নয়, বিভা। বিভা? জি, ওর কাছে যা। ওর কাছে গিয়ে নিজের সমস্যা বললেই সমাধান পেয়ে যাবি। আমি ওকে এসব বলতে পারবো না আনাস। কেন পারবি না? আমি জানি না। আমাকে যে বলে দিলি। এত সহজে বলিনি। গত 1 সপ্তাহ ধরে তোকে ফোনে বলা ট্রাই করেছি, শেষে আজ বললাম। তুই এমন কেন দোস্ত? নিজের অনুভূতি এক্সপ্রেস করতে তোর কিসের এত সংকোচ? তুই কি বুঝতে পারছিস না তুই ওকে ভালোবাসিস? ভালোবাসা এমন? জি, এর থেকেও ভয়ঙ্কর। সবেমাত্র অনুভূতি শুরু হয়েছে। ধীরে ধীরে বুঝবেন, ভালোবাসা হলো চোরাবালির মতো। উঠতে গিয়েও পারবেন না, আটকে যাবেন শুধু। মাহাতির অস্থির হয়ে উঠে গেল। মাথার চুল টেনে তাকিয়ে রইল পচা ডোবার দিকে। আনাস বলল, বিভাকে বল, শান্তি পাবি। বিভা হাসবে আমাকে নিয়ে? করুণ গলায় বলল মাহাতির। আনাস অবাক হলো বন্ধুর এমন কথায়। কতটা অসহায় দেখাচ্ছে তার রকচটা দাম্ভিক বন্ধুকে। আনাস মাহাতিরকে বুঝালো। মাহাতির বুঝলো কিনা কে জানে, শুধু মাথা নাড়ল হ্যাঁ বোধক। এরপর দুজন চলে গেল নিজেদের গন্তব্যে। মাহাতির নিজের চিন্তা থেকে বের হলো। আনাস তাকে জানিয়েছে সে বিভাকে ভালোবাসে। সে যত তাড়াতাড়ি বিভার সাথে কথা বলবে ততই ভালো। মাহাতির ভেবেছিল সে অতি দ্রুতই বিভার সাথে কথা বলবে, তবে পারেনি, হেরে গেছে। কথা সাজিয়েও সে বিভাকে কিছু বলে উঠতে পারেনি। এখানে অবশ্য বিভারও কৃতিত্ব আছে। মেয়েটা তাকে এড়িয়ে চলছে কিনা জানে না, তবে অনেক কিছুই আগের মতো নেই। বিভা এখন তার সামনে আসে না বললেই চলে। শুধুমাত্র দেখা যায় রাতে, তাও মাঝে মধ্যে দেখা পাওয়া যায় না। আবার গত 3 অথবা 4 দিন যাবৎ তার হাতে দুপুরে খাবার দিচ্ছে তার আম্মা। সে তার আম্মাকে কিছু বলতে পারেনি। তাকে তো আর জিজ্ঞেস করা যায় না যে বিভা কেন দিল না। এরপর আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিভা তাকে সূরা পড়ে ফু দিতেও আসেনি। এই তো সে গতকাল আজ কতক্ষণ টিফিন হাতে বসে রইল, অথচ মেয়েটা এলো না। শেষে অফিসের টাইম হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে বের হতে হলো। কিন্তু কেন এলো না? মাহাতির মুখ ফোলালো। স্বামীর সাথে বেয়াদবি? জানে না যে স্বামীর সুরক্ষার জন্য সূরা পড়তে হয়? নাকি মাহাতির সুরক্ষা তার উপর কোনো প্রভাব ফেলে না? সত্যিই ফেলে না? তবে কি বিভা তার থেকে দূরে চলে যাচ্ছে, বদলে যাচ্ছে, নাকি সব স্বাভাবিক? মাহাতির মাথা হেলিয়ে দিল। মাথার মধ্যে জট পাকিয়ে দলা ধরে আছে সব। সে কিছুরই সমাধান করতে পারছে না, মাথা ব্যথা করছে। বিভা চুল টেনে দিলে ভালো লাগতো। মাহাতির ভাবল, বিভা একবার তার সাথে স্বাভাবিকভাবে কথা বললেই সে বিভাকে অফিসেও নিয়ে আসবে, সামনে বসিয়ে রাখবে। মাহাতিরের মাথা ব্যথা করলে চুল টেনে দিবে। আর কি চাই জীবনে? জীবন তো এতেই সুন্দর। মাহাতির নিজের অজান্তেই হেসে ফেলল। মাহাতির ঘরে ফিরে ফ্রেশ হয়ে নিল। আজ হামিমের সাথে দেখা হবে না, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আজ বুকের সুতো কেটে এনেছে বিভা, সাথে পার্থিব শ্রুতি ছিল। মাহাতির থাকতে পারেনি, তার জল্লাদ ম্যানেজার ছুটি দেয়নি কিছুদিন আগে নেওয়ার কারণে। হামিমের ব্যথায় জ্বর এসেছে শুনে মাহাতিরও ব্যথিত হলো। হামিমের সাথে তার রক্তের সম্পর্ক নেই, তবুও কেন জানি বাচ্চাটার প্রতি তার অসীম মায়া, অগাধ স্নেহ বুকের ভেতর। কিন্তু কেন? যাই হোক, বাচ্চাটা সুস্থ থাকুক তাই চাওয়া। ভীষণ সুন্দর ছবি আঁকে বাচ্চাটা, সে দেখেছে। একদিন তো মাহাতিরকে বলল, একটা ছবি লিখেছি, দেখবে? মাহাতির হ্যাঁ বোধক জবাব দিতেই হামিম তার ক্যানভাস ঘুরিয়ে দিল মাহাতিরের দিকে। মাহাতির দেখলো একটা বড় ছেলে আর একটা ছোট ছেলে দৌড়াচ্ছে। ছোট ছেলেটা বড় ছেলের হাত ধরা, সামনে বড় বড় কয়েন। মাহাতির হেসে ফেলল। হামিম বলল, মনে তো আমি আর তুমি নেই, তাই এখানে আসি। এটা তুমি আর একটা আমি। আমার তো পা নেই, আমি গাড়িতে চলি, তাই তোমার হাত ধরে দৌড়াচ্ছি যাতে পড়ে না যাই। আর এগুলো হলো কয়েন, তুমি আর আমি খাবো, খেয়ে ভুট্টু হয়ে উড়ে যাব।
মাহাতির আশ্চর্য হয়ে সেই সুন্দর ছবিটা দেখেছিল। এত নিখুঁত ছবি। ছেলেটাকে পেছন থেকে দেখেও মাহাতিরের মতোই মনে হচ্ছে। মাহাতিরের সেই অ্যাশ কালারের শার্ট, আবার ডিটেলসে শার্টের ওপর ঘর ঘর করা। ছোট ছেলেটার ঝাপটি ধরা চুল, সব কি সুন্দর। ভালো লাগার সাথে হামিমের কথায় ভীষণ মায়া হয়েছিল। মায়া থেকে হামিমকে উত্তর দিয়েছিল, কে বলেছে তোমার পা নেই? এই যে তোমার পা আছে ব্রাদার, জাস্ট কয়েকটা দিন, এরপর থেকে তুমি হাঁটতে পারবে, বুঝেছো? হামিম বুঝেছিল কিনা কে জানে, ভ্যাবা করে কান্না জুড়ে দিল। মাহাতির অবাক হয়ে দেখলো বাচ্চাটার কান্না। শেষে তার কান্না থামলো মাহাতিরের কোলে ওঠে। ঘটনা মনে হতেই মাহাতির হেসে ফেলল। ভাই বোন দুটো আসলেই পাগল। হামিমকে থেকে চিন্তা গিয়ে ঠেকলো বিভার দিকে। ঘরে ঢোকার সময় বিভাকে বলে এসেছে, হ্যাঁ শরবত দিও বিভা, গরম লাগছে। অথচ বিভা এখনো আসেনি। আসবে না নাকি? হঠাৎ বাইরের ঠান্ডা বাতাসে মাহাতিরের শরীর ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা বাতাস, কোথাও বৃষ্টি হচ্ছে নাকি? আজ মোটেও গরম ছিল না আবহাওয়া, তবুও সে শরবত চেয়ে এসেছে। অথচ তার চাওয়া উচিত ছিল চা। ঠান্ডা হাওয়ায় চা খেতে পারলে শান্তি লাগতো। কি আশ্চর্য, সে এমন গাঁজাখরের মতো ব্যবহার কেন করছে? সে কি গাঁজা খায় নাকি? বিভাকে জিজ্ঞেস করতে হবে বিভার রান্নায় কিছু মেশায় নাকি। সারাদিন একজন মানুষকে ঘিরে চিন্তা, চায়ের বোতলে শরবত চাওয়া, এগুলো অবশ্যই গাঁজাখরের লক্ষণ। মাহাতির ফোন বের করে সার্চ করতে নিল। গাঁজাখোরের লক্ষণ কি? মাথি, আপনার শরবত। বুকটা ধক করে উঠল। মাহাতির পিছন ফিরে চাইল। সাধারণ মুখে বিভা দাঁড়িয়ে। মাহাতির ফোন বিছানায় ছুড়ে দিল। বিভা এগিয়ে এলো গ্লাস নিয়ে। মাহাতিরের দিকে বাড়াতে মাহাতিরের ইচ্ছে হলো বিভার হাত ধরতে, ধরল না, গ্লাস নিল। বিভা ঘুরতেই মাহাতিরের ডেকে ফিরল। বিভা? এমন ডাকে বিভাকে আবারও ঘুরতে হলো মাহাতিরের দিকে। মাহাতির মনে মনে আওড়ালো, আসো দুজনে একটু গল্প করি, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আওড়ানো শেষ, এখন সেই কথাটাই বিভাকে বলবে। রেডি, 1 2 3, আসো কথা বলো। বিভা বুঝলো না মাহাতিরের অস্পষ্ট সুর, বিভ্রান্তি নিয়ে উত্তর দিল, হ্যাঁ। মাহাতির অন্যদিকে ফিরল। মাহাতির নিচের উপর অবাক হয়ে লক্ষ্য করলো তার ভীষণ কান্না পাচ্ছে। সে বিভাকে কষ্ট দিত অনায়াসে, তাহলে ভালো কথা বলতে এত দ্বিধা কিসের? মাহাতির বিভার দিকে ফিরল করুণ মুখে। বিভা তখনও হতবাক হয়ে দাঁড়ানো, বলল, কিছু বলতেন? করুণ মুখের নাবোধক মাথা নাড়ালো মাহাতির। বিভা হাত ছেড়ে চলে গেল। মাহাতির বিছানায় বসলো ধাপ করে। ভীষণ রাগ হলো বিভার উপর। মাহাতিরের মন মস্তিষ্ককে ধমক দিল, খুব তো বড় বড় কথা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি আমাকে মোটেও ভালোবাসো না বিভা। ভালোবাসলে আমার চোখ দেখেই সব বুঝে যেতে, বুঝতে পারতে আমি কি চাই। তুমি একটা মিথ্যাবাদী বিভা। মনের কথা শেষ হতেই মস্তিষ্ক মনকে চড় বসালো, বলল,